গল্পান্বেষণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের আজকের নিবেদন লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সিরিজের অন্যতম গল্প রক্তের দাগ। আমরা সদর দরজার বাইরে এসে দাঁড়ালাম। উষাপতি বাবুও আমাদের পিছন পিছন এসে দাঁড়ালেন। তার মুখের বিস্ময় ভাব সম্পূর্ণ কেটে যায়নি। তিনি দরজা বন্ধ করার উপক্রম করে বললেন, আমাদের মানসিক অবস্থা বুঝে ক্ষমা করবেন, নমস্কার। দরজা প্রায় বন্ধ হয়ে এসেছে। এমন সময় ব্যোমকেশ বলল, ওটা কি? আসার সময় চোখে পড়েনি। কবাডের বাইরের দিকে নিচের চৌকাঠ থেকে হাতখানেক উঁচুতে একটা সোনালি চাকতি চকচক করছে। উষাপতিবাবু দ্বার বন্ধ করতে গিয়ে থমকে গেলেন। চাকতিটা আয়তনে চাঁদির টাকার চেয়ে কিছু বড়। ব্যোমকেশ নত হয়ে সেটা দেখল, আঙুল দিয়ে সেটা পরীক্ষা করলো, বলল, রাংতার চাকতি, গদ দিয়ে কবাটে জোড়া রয়েছে। সে সোজা হয়ে উষাপতিবাবুকে জিজ্ঞাসা করল, এটা কি? উষাপতিবাবু দ্বিধাভরা স্বরে বললেন, কি জানি, আগে লক্ষ্য করেছি বলে তো মনে হচ্ছে না। ব্যোমকেশ বলল, সম্প্রতি কেউ সেটেছে। বাড়িতে ছোট ছেলেপিলে থাকলে বোঝা যেত, কিন্তু আপনি একবার খোঁজ নেবেন। উষাপতিবাবু সহদেবকে ডাকলেন। সে যথারীতি বলল, আমি কিছু জানি নে বাবু। চুমকিও কিছু বলতে পারল না। শীতাংশু বলল, আমি কাল রাতে ওই সন্ধ্যের সময় করে যখন বাড়িতে এসেছি তখন তো ওটা ছিল না। আমার মাথায় নানা রকম চিন্তা আসছিল। সত্যকামকে যে খুন করেছে সে কি নিজের পরিচয়ের ইঙ্গিত এইভাবে রেখে গিয়েছে? হরতনের টেক্কা? লোমহর্ষক উপন্যাসে এই ধরনের জিনিস দেখা যায় বটে, কিন্তু কোনো হদিশ পাওয়া গেল না। আমরাও বেরিয়ে চলে এলাম। রাস্তায় বেরিয়ে ব্যোমকেশ হাতের ঘড়ি একবার দেখে বলল, এখনো 10টা ঠিক বাজেনি। চলো থানাটা একবার ঘুরে যাওয়া যাক। থানার দিকে যেতে যেতে ব্যোমকেশ একসময় জিজ্ঞাসা করল, বাড়ির সব লোকের এজেহার শুনলে? কি মনে হলো? এই কথাটাই এতক্ষণ আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বললাম, কাউকেই খুব বেশি শোকার্ত মনে হলো না। ব্যোমকেশ বলল, প্রবাদ আছে, অল্প শোকে কাতর, বেশি শোকে পাথর। বললাম, প্রবাদ থাকতে পারে, কিন্তু উষাপতি বাবু এবং তার স্ত্রীর আচরণ খুব স্বাভাবিক কিন্তু নয়। সত্যকাম ভালো ছেলে ছিল না। নিজের উচ্ছৃঙ্খলতায় বাপ মাকে অতিষ্ঠ করে তুলেছিল নিশ্চয়ই। সবই সত্যি হতে পারে, তবু ছেলে তো, একমাত্র ছেলে। আমার বিশ্বাস এই পরিবারের মধ্যে কোথাও একটা মস্ত গলদ আছে। অবশ্যই সত্যকামী তো একটা মস্ত গলদ। সে যাক, দরজায় রাংতার চাকতির অর্থ কিছু বুঝলে? না, তুমি বুঝতে পারলে? সম্পূর্ণ আকস্মিক হতে পারে, কিন্তু তা যদি না হয়। থানায় পৌঁছে দেখলাম দারোগা ভবানীবাবু আমাদের পরিচিত লোক। বয়স্ক ব্যক্তি, ক্রুশ বেল টেবিলের উপর খুলে রেখে কাজ করছেন। আমাদের দেখে খুব খুশি হয়েছে বলে মনে হলো না, তবু যথারীতি যতটা সম্ভব
শিষ্টতা দেখিয়ে শেষে খাটো গলায় বলল, আপনি আবার এর মধ্যে কেন? ব্যোমকেশ বলল, পাকে চক্রে জড়িয়ে পড়েছি আর কি। ভবানীবাবু আগের মতো নিম্নস্বরে বললেন, ছোড়া পাকা শয়তান ছিল। যে তাকে খুন করেছে সে সংসারের উপকার করেছে, এমন লোককে মেডেল দেওয়া উচিত। ব্যোমকেশ বলল, তা বটে, আপনারা যা করেছেন করুন, আমি তার মধ্যে নাক গলাতে চাই না। আমি শুধু জানতে চাই, ভবানীবাবু ব্যোমকেশকে দৃষ্টিশলাকায় বিদ্ধ করতে করতে বললেন, সত্যান্বেষণ কি জানতে চান বলুন? পোস্টমর্টেম রিপোর্ট এখনো বোধ হয় না, সন্ধে নাগাদ পাওয়া যেতে পারে। সন্ধ্যের পর আমি আপনাকে ফোন করব। বন্দুকের গুলিতেই মৃত্যু হয়েছে? বড় বন্দুক নয়, পিস্তল কিংবা ওই রিভলভার টাইপ। গুলিটা পিঠের বাঁ দিকে ঢুকেছে আর সামনে কিন্তু বেরোয়নি, শরীরের ভিতরেই রয়ে গেছে। পিঠে যে ফুটোটা হয়েছে সেটা খুব ছোট, তাই মনে হয় পিস্তল কিংবা ওই রিভলভার। পিঠের দিকে ফুটো হয়েছে, তার মানে যে গুলি করেছে সে সত্যকামের পিছনে ছিল। হ্যাঁ, হয়তো ওই ফটকের ভিতর দিকে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে বসেছিল। যেই সত্যকাম সদর দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে অমনি গুলি করেছে, তারপর ফটক দিয়ে বেরিয়ে গেছে। এ পাড়ায় একটা ব্যায়াম সমিতি আছে, আপনি জানেন? জানি। তাদের কাজ নয়, তারা দু চার ঘা প্রহার দিতে পারে, খুন করবে না। সবাই ভদ্রলোকের ছেলে। ভদ্রলোকের ছেলে খুন করে না, পুলিশের মুখে একথা নতুন বটে। কিন্তু ব্যোমকেশ সেদিকে কর্ণপাত না করে বলল, ভদ্রলোকের ছেলের কথায় মনে পড়ল, সত্যকামের এক পিস্তুত ভাই বাড়িতে থাকে, তাকে দেখেছেন? ভবানীবাবু একটু হাসলেন, তারপর বললেন, দেখেছি, পুলিশে তার নাম আছে। তাই নাকি? কি করেছে সে? ছেলেটা ভালোই ছিল, তারপর গত দাঙ্গার সময় ওর বাপকে মুসলমানেরা খুন করে, সেই থেকে ওর স্বভাব বদলে গেছে। আমাদের সন্দেহ ও কমসে কম গোটা তিনেক খুন করেছে। অবশ্য পাক্কা কোনো প্রমাণ এখনো নেই। ওর চোখের চাউনি দেখে আমারও সেই রকম সন্দেহ হয়েছিল। আপনার কি মনে হয় এ ব্যাপারে তার কোনো হাত আছে? কিছুই বলা যায় না ব্যোমকেশ বাবু। সত্যকামের মতো একটা পাঁটা যেখানে আছে সেখানে সবই সম্ভব। তবে যতদূর জানতে পারলাম, যখন খুন হয় তখন সে বাড়ির মধ্যে ছিল। সহদেবের চিৎকার শুনে ওর মামা আর ও একসঙ্গেই প্রায় সদর দরজার কাছে পৌঁছেছিল। সত্যকামকে পিছন থেকে যে গুলি করেছে তার পক্ষে সেটা কিন্তু সম্ভব নয়। ব্যোমকেশ প্রশ্ন করল, ছাদের উপর থেকে গুলি করা কি সম্ভব? ভবানীবাবু বললেন, ছাদের ওপর গুলি করলে গুলিটা শরীরের উপর দিক থেকে নিচের দিকে যেত, গুলিটা গেছে পেছন দিক থেকে সামনের দিকে, সুতরাং। এই সময় টেলিফোন বেজে উঠল। ভবানীবাবু টেলিফোনের মধ্যে দু চার কথা বললেন, তারপর আমাদের বললেন, আমাকে এক্ষুনি বেরোতে হবে, জোর তলব, বুঝলেন? আমরা উঠি। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, ভালো কথা। মৃত্যুকালে সত্যকামের সঙ্গে কি কি জিনিস ছিল? ওই যে পাশের ঘরে রয়েছে, দেখুন না গিয়ে, বলে ভবানীবাবু কোমরে বেল্ট বাঁধতে বাঁধতে বেরিয়ে গেলেন।
পাশের ঘরে একটি টেবিলের উপর কয়েকটি জিনিস রাখা ছিল। সোনার সিগারেট কেসটি দেখে চিনতে পারলাম। তাছাড়া হুইস্কির ফ্লাস্ক, চামড়ার মানিব্যাগ, একটি ছোট বৈদ্যুতিক টর্চ প্রভৃতি রয়েছে। ব্যোমকেশ সেগুলির উপর একবার চোখ বুলিয়ে নিয়ে আবার ফিরে এলো। ভবানীবাবু এতক্ষণে বেল্ট বাঁধা শেষ করে ফেলেছেন। দেরাজ হয়ে পিস্তল কোমরের খাপে পুরছেন। বললেন, দেখলেন, আর কিছু দেখবার মতো নেই, আচ্ছা চলি। ভবানীবাবু চলে গেলেন। তার ভাবগতিক দেখে মনে হলো তিনি আসামিকে ধরবার কোনো চেষ্টাই করবেন না। শেষ পর্যন্ত সত্যকামের মৃত্যু রহস্য অমীমাংসিত থেকে যাবে। আমরাও বেরিয়ে এলাম। ব্যোমকেশ বলল, এত দূর যখন এসেছি চলো বাঘের আগড়া দেখে যাই। এখন কি কারোর দেখা পাবে? দেখাই যাক না। আর কেউ না থাক, বাঘমশাই নিশ্চয়ই গুহায় আছেন। বাঘ কিন্তু গুহায় নেই। গিয়ে দেখলাম দরজায় তালা লাগানো। একজন ভৃত্য শ্রেণীর লোক দাওয়ায় বসে বিড়ি টানছিল। সে বলল, ভূতু সর্দারকে খুঁজছেন? নাকি তিনি তো আজ সকালে গাড়িতে কাশি চলে গেছেন। ব্যোমকেশ বলল, বলো কি, একেবারে কাশি? তা তুমি কে? লোকটি বলল, আগে আমি তেনার চাকর আছি। ঘর ঝাড় দিই, কাপড় কাশি, কলসিতে জল ভরি। আজ সকালে ঘর ঝাড় দিতে এসে দেখুন সর্দার খবরের কাগজ পড়ছেন। কলসিতে জল ভরে দিয়ে এনু সর্দার সেজে গুজে তৈরি। কইলেন, আমি কাশি চুন্নু, সন্ধেবেলা ছেলেরা এলে কয়ে দিও। বুঝতে বাকি রইল না, ভূতেশ্বর বাঘ খবরের কাগজের সংবাদ পড়েছেন এবং বিলম্ব না করে অন্তর্নিহিত হয়ে গেছে। বাসায় ফিরলাম প্রায় 11:15। দেখি বন্ধ দরজার সামনে নন্দঘোষ প্রতীক্ষামান ভাবে পায়চারি করছে। তার মুখ শুষ্ক, চোখে শঙ্কিত অস্বাচ্ছন্দ্য ভাব। ব্যোমকেশ দ্বারের কড়া একবার নেড়ে স্মিত মুখে নন্দকে জিজ্ঞাসা করল, কি খবর? আজ্ঞে স্যার, বলে নন্দ ঠোঁট চাটতে লাগলো। পুটিরাম এসে দরজা খুলে দিল। আমরা নন্দকে নিয়ে ভেতরে এসে বসলাম। নন্দ আরো 2-4 বার ঠোঁট চেটে বলল, সত্যকামের খবরটা শুনছেন? ব্যোমকেশ সিগারেট ধরাতে ধরাতে বলল, শুনেছি। তুমি কোথায় শুনলে? নন্দ বলল, সকালবেলা ওপাড়ায় এক বন্ধুর বাড়িতে গিয়েছিলুম। খবর পেলাম কাল রাত্রিরে কেউ সত্যকামকে গুলি মেরেছে। আমি কিন্তু কিছু জানি না স্যার। কাল সন্ধেবেলা সেই যে আপনারা আগ্রা থেকে চলে এলেন, তারপর আমি আমি আর ওদিকে যাইনি। ব্যোমকেশ বলল, বসো, তোমাকে 2-4টে কথা জিজ্ঞাসা করি। ওপাড়ায় আমার জানাশোনার মধ্যে কারোর পিস্তল কিংবা রিভলভার আছে? না 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 না, থাকলেও আমি জানি নে। তোমাদের আগ্রায় কারোর কাছে নেই? জানি না, তবে একটা লোক ভূতেশ্বরের কাছে চোরাই পিস্তল বিক্রি করতে এসেছিল। চোরাই পিস্তল? হ্যাঁ স্যার, শুনেছি যুদ্ধের পর অনেক চোরাই পিস্তল কিনতে পাওয়া যেত। ভূতেশ্বর কিনেছিল? তা জানি না, আমাদের সামনে তো কিনে নাই। আচ্ছা, ও কথা যাক। সত্যকাম ভদ্রলোকের মেয়েদের পিছনে লাগতো। কিভাবে পিছনে লাগতো বলতে পারো? নন্দ কিছুক্ষণ চুপ করে তারপর বলল, স্যার, সত্যকাম মনে হয় জাদু মন্তর জানতো। দুটো কথা বললেই মেয়েগুলো বশ হয়ে যেত ওর।
তারপর নিজের দোকানে নিয়ে যেত, ভালো ভালো জিনিস উপহার দিত, হোটেলে নিয়ে গিয়ে খাওয়াইতো। এরপর কুণ্ঠিতভাবে সে চুপ হয়ে গেল। বুঝেছি, মেয়েরাও নেহাত নির্দোষ নয়। গম্ভীর মুখে কিছুক্ষণ সিগারেট টেনে ব্যোমকেশ বলল, স্ত্রী স্বাধীনতাও বিনামূল্যে পাওয়া যায় না। যাক, কোন কোন ভদ্রলোকের মেয়ের সঙ্গে সত্যকামের ঘনিষ্ঠতা হয়েছিল তুমি বলতে পারো? নন্দ আর একটু কুণ্ঠিত হয়ে পড়ল। তারপর বলল, সকলের কথা জানি না স্যার, তবে ৭৩ নম্বরের অখিল বাবু আমাদের ব্যায়াম সমিতিতে নালিশ করেছিল তার মেয়ে শোভনা। তারপর রামেশ্বর বাবুর নাতনি, সেও সেও কিছুদিন সত্যকামের ফাঁদে পড়েছিল। ভীষণ কেলেঙ্কারি হওয়ার জোগাড় হয়েছিল, যা হোক তার বিয়ে হয়ে গেছে। আর কেউ? আর ওই ভবানী বাবুর মেয়ে সলিলা। কোন ভবানী বাবু? ও পাড়ার যে থানা, সেই থানার দারোগা বাবু গো, সেই দারোগা ভবানী বাবু। তিনি মেয়েকে ঘরে বন্ধ করে রেখেছিলেন, এরপর এখন মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। ব্যোমকেশের সাথে আমার একবার চকিত দৃষ্টি বিনিময় হলো। সে উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙল, নন্দকে বলল, আচ্ছা নন্দ, তুমি আজ এসো, অন্য সময় তোমার সঙ্গে আবার কথা হবে। ভালো কথা, তোমাদের ওস্তাদ পালিয়েছে, তুমি এখন কিছুদিন আর ওদিকে যেও না। নন্দ আবার ঠোঁট চেটে বলল, আচ্ছা স্যার। সমস্ত দিন ব্যোমকেশ অন্যমনস্ক হয়ে রইল। বিকেলে সত্যবতী দু একবার কাশ্মীর যাওয়ার প্রসঙ্গ আলোচনা করবার চেষ্টা করলো বটে, কিন্তু ব্যোমকেশ তা শুনতে পেল বলে মনে হলো না। ইজি চেয়ারে শুয়ে কড়িকাঠের দিকে তাকিয়ে রইল সে। আমি বললাম, তারা কিসের? এ ব্যাপারে আগে নিষ্পত্তি হোক। সত্যবতী বলল, নিষ্পত্তি হতে বেশি দেরি নেই, মুখ দেখে বুঝতে পারছো না? ব্যোমকেশ সত্যবতীর কথা শুনতে পেল কিনা বলা যায় না। আপন মনে রাং তার চাকতি বলে দীর্ঘশ্বাস ফেলল। সত্যবতী আমার দিকে অর্থপূর্ণ ঘাড় নেড়ে মুচকি হাসল। সন্ধ্যার পর থানায় ফোন করার কথা। আমি ব্যোমকেশকে মনে করিয়ে দিলে সে বলল, তুমি ফোনটা করো অজিত। থানার নম্বর বের করে ফোন করলাম। ভবানীবাবু উপস্থিত ছিলেন। বললেন, এই মাত্র রিপোর্ট এসেছে। মৃত্যুর সময় রাত্রির প্রায় ওই 12টা থেকে 2টোর মধ্যে। গুলিটা .45 রিভলভারের। বাঁ দিকে স্ক্যাপিউলার নিচে দিয়ে ঢুকে হৃদযন্ত্র ভেদ করে ডান দিকে তৃতীয় পাঁজরে আটকেছে। গুলির গতি নিচের দিক থেকে একটু ওপর দিকে, পাশের দিক থেকে মাঝের দিকে। অন্য কোনো আঘাতের চিহ্ন নেই। আর কি, পেটের মধ্যে খানিকটা মদ পাওয়া গেছে। ব্যোমকেশকে ভবানীবাবুর এই কথা জানাতে সে কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। তারপর বলল, গুলির গতি কি বললে? নিচের দিক থেকে একটু ওপরের দিকে, পাশের দিক থেকে মাঝের দিকে। অর্থাৎ যে গুলি করেছে সে রাস্তার বাঁ দিকে ঝোপের মধ্যে বসেছিল, বসে বসেই গুলি করেছে। ব্যোমকেশ আরো কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, অবু হয়ে বসে গুলি করেছে। কেন? তা জানি না, আমার সঙ্গে পরামর্শ করে তো আর গুলি করেনি। ব্যোমকেশ আবার ইজি চেয়ারে শয়ন করে কড়িকাঠের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, ব্যাপারটা ভেবে দেখো,
তোমাদের ধারণা আততায়ী আগে থেকে ফটকের ভিতর দিকে লুকিয়েছিল। সত্যকাম ফটক দিয়ে ঢুকে 20-25 ফুট রাস্তা পার হয়ে সদর দরজার সামনে এসে কড়া নাড়ল। তখন আততায়ী তাকে গুলি করল। আমার প্রশ্ন হচ্ছে, কেন? সত্যকাম যেই ফটক দিয়ে ঢুকলো, আততায়ী তখনই তাকে গুলি করলো না কেন? তাতেই তো তার সুবিধে। গুলি করলেই তো চট করে ফটক দিয়ে বেরিয়ে যেতে পারত, গুলি লক্ষ্যভ্রষ্ট হবার ভয়ও থাকতো না। প্রশ্নের উত্তর কি তুমিই বলো? ব্যোমকেশ বলল, প্রশ্নের উত্তর সম্ভবত এই যে আততায়ী ওদিক থেকে গুলি করেনি, কিন্তু তার চেয়েও ভাবনার কথা, রাংতার চাকতিটা কে লাগিয়েছিল, কখন লাগিয়েছিল এবং কেন লাগিয়েছিল। জিজ্ঞাসা করলাম, ওটা তাহলে আকস্মিক নয়? যতই ভাবছি ততই মনে হচ্ছে ওটা আকস্মিক নয়। তার একটা গূঢ় অর্থ আছে। সেই অর্থ জানতে পারলেই সমস্যার সমাধান হবে। আমি বসে ভাবতে লাগলাম, রাংতার চাকতির তাৎপর্য কি? যদি ধরা যায় আততায়ী ওটা লাগিয়েছে, তবে তার উদ্দেশ্য কি ছিল? যদি আততায়ী নাই লাগিয়ে থাকে, তবে কে লাগালো? বাড়ির কেউ যদি না হয়, তবে কে? সত্যকাম কি? কিন্তু কেন? ব্যোমকেশ হঠাৎ ধর্মর করে উঠে বসল। অজিত, অজিত, সত্যকামের সঙ্গে কি কি জিনিস ছিল? থানায় টেবিলের উপর দেখেছিলে, মনে আছে? বললাম, সিগারেট কেস ছিল, রিস্ট ওয়াচ ছিল, মানি ব্যাগ ছিল, মদের ফ্লাক্স ছিল, আর হ্যাঁ, আর একটা ইলেকট্রিক টর্চ। হ্যাঁ, টর্চ ছিল। ব্যোমকেশ আবার আস্তে আস্তে শুয়ে পড়ল। ইলেকট্রিক টর্চ? কলকাতায় পথ চলার জন্য ইলেকট্রিক টর্চের দরকার হয় না। না, কিন্তু ফটক থেকে সদর দরজা পর্যন্ত যেতে হলে দরকার হয়। ব্যোমকেশ একটু হাসল। তাহলে সত্যকাম টর্চের আলোয় আততায়ীকে দেখতে পায়নি কেন? হঠাৎ এ প্রশ্নের উত্তর কি হবে সেটা জুত করে দিতে পারলাম না। কিছুক্ষণ কেটে গেল। তারপর ব্যোমকেশ অপ্রাসঙ্গিকভাবে বলল, কাল সকালে শীতাংশুর সঙ্গে একটু নিভৃতে কথা বলা দরকার। আমি উচ্চকিতভাবে তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু সে আর কিছু বলল না। বোধহয় ওরি কার্ড গুনতে শুরু করেছে। কিন্তু লক্ষ্য করলাম তার মুখের বিরস অন্যমনস্কতা আর নেই, যেন সে ভিতরে ভিতরে উত্তেজিত হয়ে উঠেছে। পরদিন সকালে ঘুম ভেঙে উঠে দেখি ব্যোমকেশ কাউকে ফোন করেছে। আমি চায়ের পেয়ালা নিয়ে বাইরের ঘরে এসে বসলে সেও এসে বসল। তার মুখ গম্ভীর। জিজ্ঞাসা করলাম, কাকে ফোন করেছিলে? ব্যোমকেশ বলল, উষাপতি বাবুকে। হঠাৎ উষাপতি বাবুকে? শীতাংশুকে পাঠিয়ে দিতে বললাম। ও, ওদের বাড়ির খবর কি? খবর? পুলিশ কাল সন্ধেবেলা লাশ ফেরত দিয়েছিল। ওরা শেষ রাত্রে শ্মশান থেকে ফিরেছেন। খানিকক্ষণ চুপ করে থেকে ব্যোমকেশ বলল, কাল যদি পুলিশ খানা তল্লাশি করত, তাহলে রিভলভারটা বোধহয় বাড়িতেই পাওয়া যেত। এখন আর পাওয়া যাবে না। তার মানে বাড়ির লোকের কাজ? ব্যোমকেশ উত্তর দিল না। আধ ঘন্টা পরে শীতাংশু এলো। ব্যোমকেশ বলল, এসো, বসো এখানে। কাল তোমার মামার সামনে সব কথা জিজ্ঞাসা করতে পারিনি। শীতাংশু ব্যোমকেশের সামনে চেয়ারে বসল এবং অপলক নেত্রে ব্যোমকেশের দিকে চেয়ে রইল।
ব্যোমকেশ শুরু করলো। কাল থানায় খবর পেলুম তুমি নাকি দাঙ্গার সময় গোটা 2-3 খুন করেছো, কথাটা সত্যি? শীতাংশু উত্তর দিল না, কিন্তু ভয় পেয়েছে বলেও মনে হলো না। নির্ভীক একাগ্র চোখে চেয়ে রইল। ব্যোমকেশ বলল, আমাকে স্বাচ্ছন্দ্যে বলতে পারো, আমি পুলিশের লোক নই। শীতাংশুর গলাটা যেন ফুলে উঠল। সে চাপা গলায় বলল, হ্যাঁ, ওরা আমার বাবাকে। ব্যোমকেশ হাত তুলে বলল, জানি। কি দিয়ে খুন করেছিল? ছোড়া দিয়ে। তুমি কখনো রিভলভার ব্যবহার করেছো? না। সত্যকামের রিভলভার ছিল? জানি না, বোধহয় ছিল না। বাড়িতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল কিনা জানো? জানি না। সত্যকামের সঙ্গে তোমার সদ্ভাব ছিল? না, দুজন দুজনকে এড়িয়ে চলতাম। সত্যকাম যে লম্পট ছিল সেটা তুমি জানতে? জানতাম। তোমার বাবাকে তুমি ভালোবাসতে। তোমার বোন চুমকিকেও নিশ্চয়ই ভালোবাসো। শীতাংশু উত্তর দিল না, কেবল চেয়ে রইল। ব্যোমকেশ হঠাৎ প্রশ্ন করল, সত্যকামকে খুন করবার ইচ্ছে তোমার কোনোদিন হয়েছিল? শীতাংশু এবারও উত্তর দিল না, কিন্তু তার নীরবতা অর্থ স্পষ্টই বোঝা গেল। ব্যোমকেশ মৃদু হেসে বলল, বলতে হবে না, আমি বুঝেছি। সত্যকামকে তুমি বোধহয় শাসিয়েছিলে। শীতাংশু সহজভাবে বলল, হ্যাঁ, তাকে বলে দিয়েছিলাম, বাড়িতে বেসাল দেখলে না একেবারে একেবারে খুন করে দেখব। ব্যোমকেশ অনেকক্ষণ তার দিকে চেয়ে রইল, তীক্ষ্ণ চোখে নয়, যেন একটু অন্যমনস্ক ভাবে। তারপর বলল, সে রাত্রে সহদেবের চিৎকার শুনে তুমি সদরে গিয়ে কি দেখলে? দেখলাম সত্যকাম দরজার বাইরে মুখ থুবড়ে পড়ে আছে। কি করে দেখলে? সেখানে তো আলো ছিল না। সত্যকামের হাতে একটা জ্বলন্ত টর্চ ছিল, তারই আলোতে দেখলাম। তারপর মামা এসে সদরের আলো জ্বেলে দিলেন। ব্যোমকেশ সিগারেট ধরালো। 2-3টে লম্বা টান দিয়ে এসে বলল, ও কথা যাক, সত্যকামকে নিয়ে তোমার মামা আর মামির মধ্যে খুবই অশান্তি ছিল বোধ হয়। অশান্তি? হ্যাঁ, মানে ঝগড়া, বকাবকি, এরকম অবস্থায় যা হয়ে থাকে আর কি। শীতাংশু একটু চুপ করে থাকলো, তারপর বলল, না, ঝগড়া বকাবকি একেবারেই হতো না। একেবারেই না? না, মামা আর মামির মধ্যে কথাই নেই। ব্যোমকেশ ভ্রু তুলল। কথা নেই তার মানে? মামা মামির সাথে একদম কথা বলে না, মামিমাও মামার সাথে কোনো কথা বলে না। সে কি, এসব আবার কবে থেকে? আমি যবে থেকে দেখছি। আগে যখন মানিকতলায় ছিলাম, প্রায় মামার বাড়ি আসতাম, তখনও মামা মামিকে কথা বলতে শুনিনি। তোমার মামিমা কেমন মানুষ, মানে ঝগড়াটে? মোটেই না, খুব ভালো মানুষ। ব্যোমকেশ আর প্রশ্ন করল না, চোখ বুজে যেন ধ্যানস্থ হয়ে পড়ল। আমার মনে পড়ে গেল, কাল সকালবেলা উষাপতি বাবুর স্ত্রী হঠাৎ করে প্রবেশ করলে তিনি বিস্ময়ত চোখে তার দিকে চেয়েছিলেন। তখন তার সেই চাহনির অর্থ বুঝতে পারিনি। স্বামী স্ত্রীর দীর্ঘ মতান্তর কি পুত্রের মৃত্যুতে জোড়া লাগিয়ে দিয়েছে? শীতাংশু চলে যাবার পরও ব্যোমকেশ অনেকক্ষণ চক্ষু বন্ধ করে বসে রইল। তারপর নিঃশ্বাস ফেলে চোখ মেলল। বড় ট্র্যাজিডিক ব্যাপার। শীতাংশুকে কেমন মনে হলো?
মনে হলো সত্যি কথা বলছে। ছেলেটা বুদ্ধিমান, ভারী বুদ্ধিমান বলে সে আবার ধ্যানস্থ হয়ে পড়ল। আধ ঘন্টা পরে তার ধ্যান ভাঙল বাইরের দ্বারের কড়া নাড়ার শব্দে। আমি উঠে গিয়ে দ্বার খুললাম, দেখি উষাপতি বাবু। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সিরিজের অন্যতম গল্প রক্তের দাগ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এই গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।